নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ডালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম যাই খাই না কেন, এমন অনেক মানুষ আছে যে প্রতিদিনের খাদ্য তালিকায় এক বাটি ডাল না থাকলে মনটা যেন ঠিক ভরে না। আর ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কাজে ডাল যে একটা বিরাট চাহিদা আছে সে কথা বলাই বাহুল্য। তবে ডালের মধ্যে থাকে প্রাণীজ প্রোটিন। কেননা যদি মাছ মাংস না খেয়ে শুধু ডাল আমরা ঠিক এক বাটি খেতে পারি, অর্থাৎ 60 থেকে 70 গ্রামের মতন ডাল আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনীয় প্রোটিন যেটা সেটা আমাদের অনেকটাই ঘাটতি পূরণ হয়ে যায়। এত কিছু ডালের মধ্যে প্রোটিন, খাদ্যবস্তু, গুণাগুণ থাকলেও ডাল চাষ কিন্তু চাষি বন্ধুরা সেভাবে করেন না, ছড়িয়ে ছিটিয়ে করেন। অর্থাৎ ফসল ছড়িয়ে দেবো, অনেকটা ফসল গুড়িয়ে নেবো, এটাই তাদের মানসিকতা। কিন্তু ডাল চাষ একটা লাভজনক চাষ, অর্থাৎ ডাল চাষ করলে জমির উর্বরতা বাড়ে, বাতাস থেকে যে নাইট্রোজেন সংগ্রহ করে তাহলে সারের পরিমাণ অনেকটাই কম লাগে। আর পশ্চিমবঙ্গে ডালের এখনও অনেকটাই ঘাটতি, আর সে কারণে আমাদের বাইরের রাজ্য থেকে ডালকে আমদানি করতে হয়। তো আমাদের এখন অর্থাৎ এই খারিফ মরশুম কীভাবে ডাল চাষ করবেন, খারিফ মরশুমে মুগ ও ভাদুই কলাইয়ের কীভাবে তার বিজ্ঞানসম্মতভাবে পরিচর্যা করবেন, সেসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে উপস্থিত দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমার একেবারে ডান পাশে রয়েছেন মিশন দাস, নমস্কার, উপকৃষি অধিকর্তা পি, ভগবানগোলা 1 নম্বর ব্লক, মুর্শিদাবাদ। আর আমার বাঁ পাশে রয়েছেন সুনীত দাস, নমস্কার সুনীত বাবু। নমস্কার। উপকৃষি অধিকর্তা পি, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ ব্লক। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বার টিভি পর্দায় দেওয়া হচ্ছে। যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন, তাহলে আমি চলে আসি সরাসরি আলোচনায়। আমি মিশনবাবু আপনার কাছে একটু জেনে নিই যে এতটা ডালের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, তার সত্ত্বেও সব চাষি বন্ধুরা কিন্তু সমানভাবে ডাল চাষ করেন না। তা ডালের গুরুত্ব কতটা পশ্চিমবঙ্গে যদি একটু বলেন। পশ্চিমবঙ্গে অনেক রকম ডাল চাষ করা হয়, তার মধ্যে এই যে আমাদের আজকে বিষয়বস্তু মুগ এবং কলাই, এই দুটি ডাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের খারিফ যে মরশুম আছে সেই মরশুমে চাষ করা হয়। ডাল চাষের গুরুত্ব অপরিসীম এবং বহুবিধ। এর মধ্যে আমরা যদি পুষ্টিগত গুরুত্বের কথা বলি, তাহলে পুষ্টিগত গুরুত্ব হচ্ছে সবথেকে বেশি উদ্ভিজ্জ প্রোটিন থাকে আমাদের এই ডালে। শতকরা 18 থেকে 25% ডালে আমরা প্রোটিন পাই। ভিটামিন বি কমপ্লেক্সের প্রচুর পরিমাণ আমাদের ডালের মধ্যে থাকে। তন্ডুল শস্যে অথবা ধান এবং গমের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমরা পাই না, সেইগুলো কিন্তু আমরা ডালের মধ্যে পেতে পারি। তাই আমাদের সুষম আহারের জন্য মানে ভাত এবং গমের সঙ্গে ডাল কিন্তু অপরিহার্য। এবার কৃষিতে যদি ডাল চাষের ভূমিকার কথা বলি আমরা, তাহলে দেখতে পাবো আমরা যে কম সময়ে এবং কম খরচে আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি ভাইরা কিন্তু একটু লাভ করতে পারেন এই চাষগুলো করে। আর ডাল চাষের মাধ্যমে আমরা জানি যে ডালের মূল মানে ডাল গাছের মূলে অর্বুদে যে গুটি তৈরি হয়, সেগুলো বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে এবং তার ফলে আমাদের যে নাইট্রোজেন সার দেওয়ার যে পরিমাণ সেটা কিন্তু সেই ফসলে কম লাগে এবং পরবর্তী ফসলের ক্ষেত্রেও কিন্তু আমাদের সারের খরচটা বাঁচে। তার ফলে আমাদের পরিবেশেরও একটু উন্নতি হয় এবং অর্থনৈতিকভাবে চাষি ভাইরা লাভবান হয়। অর্থাৎ অতিরিক্ত রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হয় না, তাই তো? আনুমানিক দেখা গেছে যে 1 বিঘা জমিতে যদি ডাল শস্য চাষ করা হয়, তাহলে পরবর্তী মরশুমে আনুমানিক 12 থেকে 15 কেজি নাইট্রোজেন, তার মানে প্রায় 30 কেজি ইউরিয়া কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। বেশ, এবারে আমি সুনীতবাবু আপনার কাছে জেনে নিই, ধরুন ডাল চাষ করার ঠিক উপযুক্ত সময় কখন এবং কিভাবে তার জন্য মাটি তৈরি করবেন, তার পদ্ধতিটা কি একটু যদি বলেন। ডাল শস্য আমরা এখনকার দিনে প্রধান ফসল হিসেবে আগামী দিনে গণ্য করতে পারি। ডাল শস্য আমাদের সারা বছরই হয়ে থাকে, রবি মরশুমে বেশি হয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু খারিফ মুগ এবং ভাদুই কলাই নিয়ে আলোচনা করছি, সুতরাং খারিফ মুগ এবং ভাদুই কলাই এটা সাধারণত প্রাক বর্ষা অর্থাৎ গ্রীষ্মকালীন এবং বর্ষাকালের শুরুতে আমরা এই চাষটা সাধারণত করে থাকি। খারিফ মুগ এবং ভাদুই কলাই আমাদের ভাদ্র মাসের জন্যই উপযুক্ত সময়।
আর মাটির ক্ষেত্রে বলবো যে আমরা কমপক্ষে 2 বার যদি মাটিতে চাষ দিতে পারি তাহলে সারের পক্ষে চাষের পক্ষে খুব ভালো কার্যকরী ভূমিকা নেয়। এক্ষেত্রেও বলা যেতে পারে যে আমরা সব রকম মাটিতেই চাষ করতে পারি, একমাত্র যেটা জল জমা জমি অর্থাৎ নিচু জমি ব্যতীত সব জমিতে আমরা করতে পারি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি হচ্ছে এই দুটি চাষের পক্ষে অতি উত্তম। আচ্ছা, মাটিটা তৈরির ব্যাপারটা, মাটিটা কিভাবে চাষ দিয়ে তৈরি করবেন এবং তার সঙ্গে কি করবেন? মাটির পরিবর্তন হতে আপনার যে ফসলটা আমার আগে পূর্ববর্তী ফসল শেষ হলো, সেই ফসলের পরে মাটিটাকে আমরা প্রথমবার চাষ দিয়ে এটাকে রোদ খাওয়ানো হচ্ছে। রোদ খাওয়ানোর পরে আবার দ্বিতীয়বার চাষে মাটির ঝুরঝুরে যে অংশটা সেটাকে ফাইন করে নেওয়া হয়, মানে মাটিটাকে সূক্ষ্ম করে নেওয়া হয়, যাতে আমার ডাল শস্যটা নির্দিষ্ট আপনার ভিতরে পৌঁছতে পারে এবং তার জন্য অঙ্কুরোদ্গমটা আমার ভালো। আচ্ছা মিশনবাবু, একটু বলুন যে ভালো বীজ হলেই তার ভালো চারা গাছ জন্মাবে, এটা তো একদম নিশ্চিত, কিন্তু এই ভালো উন্নত মানের গুণগত বীজ কোথায় পাবেন যদি একটু বলেন? চাষি ভাইদের প্রথমে মনে রাখতে হবে আমাদের যে ডাল শস্য গতানুগতিকভাবে হয়ে চলেছে, সেক্ষেত্রে আমরা দেশি এবং পুরনো জাত যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি নয় সেগুলো চাষ করে আসছি আমরা। তো আমাদের মানে বর্তমানে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখতে হবে যে আমরা স্বল্প মেয়াদি এবং উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত অনেকগুলো বীজ কিন্তু আমাদের বিভিন্ন ডাল শস্যের বেরিয়েছে, বিশেষ করে মুগ এবং কলাইয়ের। তো আমাদের সরকারি যে সমস্ত খামারে এই ডাল শস্যগুলোর বীজ উৎপাদন হয় সেই সমস্ত জায়গা থেকে আমাদের চাষি ভাইরা এই বীজগুলো সংগ্রহ করতে পারে, অথবা সরকার অনুমোদিত যে সমস্ত দোকান আছে অথবা বিভিন্ন এফপিসি আছে, এফপিও আছে, তাদের যে সিড গোডাউন আছে অথবা সিডের দোকান আছে, সেখান থেকে কিন্তু সংশিত এবং উন্নত মানের বীজ চাষি ভাইরা জোগাড় করতে পারে। আচ্ছা, এবারে এই তো দোকান থেকে কেনার কথা বললেন, এবার যদি কারোর বীজ বাড়িতে গত বছরের বীজ এবছরে রেখে দিল, সেটা কি চাষি বন্ধুরা তারা ব্যবহার করতে পারেন? না, আমরা মানে বৈজ্ঞানিকভাবে আমরা চাষি ভাইদেরকে অনুরোধ করব যে সিড রিপ্লেসমেন্ট রেটটা কিন্তু আমাদের বাড়াতে হবে। তার কারণ আমরা যে বাড়িতে সে সমস্ত বীজগুলো সংরক্ষণ করি সেগুলো কিন্তু বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা সম্ভব হয় না। সেজন্য আমরা অনুরোধ করব চাষি ভাইদেরকে যতটা সম্ভব তারা যেন মানে প্রত্যেক বছর 100% না হলেও যেন বেশিরভাগ মানে বীজটা তারা নতুন লাগানোর চেষ্টা করে। বেশ। আচ্ছা, এবারে সুনীতবাবু, আপনারা তো বলেন যে যে কোনো ফসল চাষ করার আগে বীজ শোধন একটা খুব জরুরি বিষয়। তাই এক্ষেত্রে যখন মুগ বা ভাদু কলাইয়ের চাষ করবেন চাষি বন্ধুরা, সেক্ষেত্রে বীজ শোধন কীভাবে করবেন বা তার পদ্ধতিটা কী? একদমই তাই। যে কোনো ফসলের ক্ষেত্রে বীজ শোধন আমাদের কাজ করে টিকাকরণের মতন। মানে প্রাথমিক আমরা সতর্কীকরণ যে পদ্ধতি সেটা বীজ শোধনের মাধ্যমে করতে পারি। তো ডাল শস্যের ক্ষেত্রেও 3টি গোষ্ঠী আছে। এই 3টি গোষ্ঠীর ক্ষেত্রে 3টে প্রজাতির দ্বারা রাইজোবিয়াম দ্বারা আমরা বীজ শোধন করতে পারি। তা আমাদের এই যে 2 খারিফ মুগ এবং ভাদুই কলাই, এটা পড়ছে বরবটি গোষ্ঠীর মধ্যে। তা আমরা কৃষক ভাইদের জন্য যে পরামর্শটা দেব যে রাইজোবিয়াম কালচার আমাদের বীজ শোধন করতে হবে। তার 7 দিন আগে অন্তত পক্ষে আমাকে, যদি আমরা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করি সেটা করতে হবে, কারণ রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করার মাঝে কালচার ব্যবহার করার মাধ্যমে 7 দিন গ্যাপ রাখতে হয়, কারণ রাসায়নিক ছত্রাকনাশক কালচারগুলোকে নষ্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, কৃষক বন্ধুরা যেটা করতে পারেন যে সাধারণত 1 বিঘে চাষের জন্য যে বীজ লাগে 3 থেকে 4 কেজি, তার সঙ্গে 200 গ্রাম আমরা জীবাণুসার নিলাম। সেই জীবাণুসারকে আমাদের বাড়িতে যে ভাতের ফ্যান হয় সেই ভাতের ফ্যানে আমরা মিশিয়ে রাখলাম। মিশিয়ে রাখার পরে তাকে আমাদের শুকাতে হবে। এই শুকানোর পরে আমরা একটা হালকা ছায়ায় শুকিয়ে নেওয়ার পরে বীজ বপন করতে হবে, কিন্তু কোনোভাবেই যেন রাসায়নিক ছত্রাকনাশক এবং কালচার বা জীবাণুসার একসাথে না করা হয়, এটা গুরুত্বপূর্ণ। আর এর বাইরে আমরা যেটা করি যে রাসায়নিক যদি ছত্রাকনাশক আমরা ব্যবহার করি বীজ শোধনের জন্য, সেক্ষেত্রে আমাদের ম্যানকোজে 75 WP বা ক্যাপ্টান 2 থেকে 3 গ্রাম কেজি প্রতি বীজ শোধন এর জন্য দরকার। এছাড়া আর একটা জিনিস থাকে যে জৈব ছত্রাকনাশক, সেক্ষেত্রে আমরা ট্রাইকোডার্মা দিয়ে প্রতি কেজি বীজের জন্য 4 থেকে 5 গ্রাম দিয়ে বীজ শোধন করলে পরে চাষি ভাইরা কিন্তু খুব ভালো ফলন আশা করতে পারেন। বেশ, আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু আছেন, জেনে নি কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো বন্ধু, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন এবং কি বলছেন? বলছিলাম চাষের সর্বনিম্ন ভ্যারাইটি কি আছে, আর কলাই চাষ আগামী রবি মরশুমে কি ভ্যারাইটি লাগালে ভালো হবে, অর্থাৎ কোন কোন জাত লাগালে ভালো ফলন পেতে পারেন সেই কথাই জানতে চাইছি। আপনি শুনতে থাকুন, আলোচনার সঙ্গে থাকুন, নিশ্চয়ই উত্তর পাবেন। আচ্ছা, এইবারে আমি মিশনবাবু, আপনি একটু বলুন যে আমাদের দর্শক বন্ধু বলেছেন যে কোন কোন জাত। কলাইয়ের জন্য আমরা সাধারণত এখন আছে যে PU31, এই ভ্যারাইটিটা খুব ভালো কাজ করছে। আর মুগের জন্য আমরা বিরাট নামে একটা ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিটা কিন্তু ভালো এখন
মানে ফলন দিচ্ছে। বেশ, আর একটু প্রশ্ন আছে আপনার কাছে যে এই যে যখন বীজ বললেন না, যখন বীজ বোনা হবে সেই বীজের ঘনত্ব বা ছড়িয়ে বুনবেন বা সারিতে বুনবেন, এটা কিভাবে বুনলে পরে ফলন বেশি পেতে পারে? সাধারণত চাষি ভাইরা আমাদের ছড়িয়ে বুনতে মানে স্বচ্ছন্দ বোধ করেন, কিন্তু সারিতে বুনলে আমরা মানে বৈজ্ঞানিকভাবে দেখেছি যে ফলন বেশি হয়। তো মানে সাধারণভাবে আমরা 3 থেকে 4 কেজি প্রতি বিঘা জমিতে কলা এবং মুগের ক্ষেত্রে ব্যবহার করি। তো সারিতে যদি বুনি আমরা তাহলে হচ্ছে বীজের পরিমাণটা একটু কম লাগে, সেই ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব মুগের ক্ষেত্রে প্রায় 30 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব 10 সেন্টিমিটার। আর কলাইয়ের ক্ষেত্রে এই দূরত্বটা 30 সেন্টিমিটার গাছ থেকে সারি থেকে সারির দূরত্ব এবং 15 সেন্টিমিটার আমরা করি গাছ থেকে গাছের দূরত্ব। এর ফলে 1 বর্গমিটার জায়গাতে মুগের ক্ষেত্রে আমরা মানে সর্বোচ্চ গাছ 50 থেকে 55টা রাখতে বলি, আর কলাইয়ের ক্ষেত্রে 30 থেকে 35টা 1 বর্গমিটারের মধ্যে। তাহলে সুষমভাবে মানে খাবার এবং জল সব বন্টন হবে এবং আগাছাও অনেকটা নির্মূল হবে, তাই তো? অবশ্যই সারিতে বুনলে আগাছা এবং তার সঙ্গে যত রকম আমাদের মানে ইন্টার কালচারাল অপারেশন বলি আমরা। আর একটাও হতে পারে যে ফসল তোলার পক্ষেও সুবিধে বা কীটনাশক প্রয়োগ করার পক্ষেও অনেকটা সুবিধে পাবেন। অবশ্যই। আচ্ছা, এইবারে বলুন যে খারিফ মুগ বা ভাদুই কলায় যারা চাষ করবেন সেক্ষেত্রে সার প্রয়োগের ব্যাপারটা কি? আপনি তো বলেছেন যে এই ডাল শস্য চাষ করলে সার প্রয়োগ তেমন একটা করতে হয় না, রাসায়নিক সার। তাহলে কিভাবে কোন সার প্রয়োগ করবেন বা কি মাত্রায় যদি একটু বলে দেন? হ্যাঁ, সার প্রয়োগ কম করতে হয়, কারণ হচ্ছে রাইজোবিয়াম দিয়ে আমাদের বাতাসে নাইট্রোজেন মাটিতে মেশায়, এর ফলে আমাদের উদ্বৃত্ত নাইট্রোজেন থেকে যায়। তো বীজ বোনার আগে মানে আমরা যে সেচ চাষ দিই, সেই চাষের সময় আমরা যদি পারি, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মাটিতেই মানে জৈব পদার্থের পরিমাণ কম আছে, তাই যদি কোনো চাষি ভাই পারেন তাহলে একর প্রতি প্রায় অন্ততপক্ষে 2 টন গোবর সার অথবা ওই FYM ফার্মিয়ার ম্যানিওর বলি আমরা, সেটা যদি সেচ চাষের সময় মিশিয়ে দেন খুব ভালো হয়। আর বেশি অম্লযুক্ত মাটিতে এই ডাল শস্য কিন্তু ভালো চাষ হয় না, তাই আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য এবং তরাই অঞ্চলের দিকে একটু অম্লযুক্ত মাটি থাকে, সেই সব মাটিতে যদি আমরা বিঘে প্রতি যদি 2 থেকে 3 কুইন্টাল ডলোমাইট প্রয়োগ করতে পারি, তাহলে আগামী 2-3 বছরে এইটা প্রয়োগ করতে হয় না এবং ফসলটা ভালো হয়। আর মূল সারের ক্ষেত্রে আমি বলি একর প্রতি নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ এই 3টে সার ব্যবহার করতে হয়। একর প্রতি 8 কেজি নাইট্রোজেন, 16 কেজি ফসফরাস এবং 16 কেজি পটাশ সার ব্যবহার করলেই হয়। এবং এই সারগুলো দেওয়ার জন্য আমি যদি বিঘা প্রতি বলি, তাহলে 1 বিঘা জমিতে অ্যামোনিয়াম সালফেট যদি আমি নাইট্রোজেনের মাধ্যম হিসেবে ব্যবহার করি তাহলে প্রায় 13 কেজি দিলেই হয়ে যায়। আর যদি ইউরিয়া ব্যবহার করি তাহলে প্রায় 6 কেজি মতো দিলে 1 বিঘাতে হয়। ফসফরাস সারের জন্য আমি প্রায় 33 কেজি লাগবে 1 বিঘা জমিতে, এবং পটাশ সার লাগবে আমার 9 কেজি মতো। আর কোনো চাপান সার দেওয়া লাগে না, তার কারণ আমি বললাম যে চাপান সার যে মানে দরকার সেটা হচ্ছে আমাদের ওই মাটির অর্বুদের যে নাইট্রোজেন ফিক্স করে সেখান থেকেই সংগ্রহ করে নিতে পারে গাছ। বেশ, সুনীলবাবু একটু বলুন যে চাপান সারের কথাও বললেন এবং মূল সারের কথাও বলেছেন, কিন্তু যদি এছাড়া কোনো সারের প্রয়োগ করতে হয়, অর্থাৎ অনুখাদ্য, আজকাল অনুখাদ্য দেওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চাষি বন্ধুদের কাছে, বা ফলনের দিক দিয়ে সুবিধে পেতে পারে, এই অনুখাদ্য কি মাত্রা এবং কখন প্রয়োগ করতে হবে যদি একটু বলে দেন? একদমই তাই। আমাদের মূল সারের সাথে যে কোনো চাষের ক্ষেত্রে আজকে অনুখাদ্যের প্রয়োজনীয়তা আমাদের এবং তার অভাব পরিলক্ষিত হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এখনও পর্যন্ত দেখা গেছে যে জিঙ্ক এবং বোরনের ঘাটতি দেখা যাচ্ছে। তো এই 2 ডাল শস্যের ক্ষেত্রে আমরা যদি 4 সপ্তাহের মাথায় বোরন এবং 3 সপ্তাহের মাথায় জিঙ্ক এবং 5 সপ্তাহের মাথায় মলিবডেনাম স্প্রে করতে পারি। জিঙ্কের ক্ষেত্রে কি করতে পারি? 0.5 গ্রাম চিলেটেড জিঙ্ক প্রতি লিটার জলে, বোরনের ক্ষেত্রে হচ্ছে 1.5 গ্রাম প্রতি লিটার জলে, আর হচ্ছে আপনার মলিবডিনাম হচ্ছে 0.5 গ্রাম প্রতি লিটার জলে আমরা স্প্রে করতে পারি। জিঙ্ক চিলেটেড জিঙ্ক হিসেবে ব্যবহার করতে পারি, বোরন আমরা ডাইসোডিয়াম অক্টাবোরেট হিসেবে ব্যবহার করতে পারি, মলিবডিনাম মলিবডিট হিসেবে ব্যবহার করতে পারি। এই 3টে মোটামুটি আমাদের ডাল শস্যের সাথে সাথে অন্য ফসলের ক্ষেত্রেও খুব কার্যকরী ভূমিকা বহন করছে। এই সবের ক্ষেত্রে দেখা যায় যে বিঘে প্রতি প্রায় 40 লিটার জল দিলে আমার একবার স্প্রে করা হয়ে যাবে। এছাড়া আরেকটা হচ্ছে বিশেষভাবে পরিলক্ষিত করা গেছে, আমাদের বিজ্ঞানসম্মতভাবে দেখা গেছে, আমরা যদি প্রতি লিটার জলে 20 গ্রাম ইউরিয়া পাতায় যদি আমরা স্প্রে করি তাহলে উল্লেখযোগ্যভাবে ফলন বৃদ্ধি পায়। আচ্ছা, সেটা বিঘা প্রতি কিভাবে কত মাত্রায় প্রয়োগ করবেন? একদমই তাই। এখানে 3টি পয়েন্ট আমাদের রয়েছে, কখন আমরা ইউরিয়াটা স্প্রে করব, কিভাবে করব এবং কতটা পরিমাণে করব। সবসময়তেই আমাদের মাথায় রাখতে হবে ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন সার, এবং ইউরিয়া সার দান, আর যেহেতু আমরা একদম সরাসরি পাতায় আমরা জলের মাধ্যমে স্প্রে করছি, সেক্ষেত্রে পাতা পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ইউরিয়া সর্বদা লিটারে 20 গ্রাম বা তার কম
এটা আমরা স্প্রে করব। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই স্প্রেটা সাধারণত আমরা সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আমরা করব। বেশি রোদ থাকলে বা দুপুরবেলায় থাকলে সেটা আমরা পাতায় স্প্রে করতে পারবো না। সকালে যেহেতু পাতায় শিশির থাকে সেহেতু আমাদের যে ইউরিয়া যে দ্রবীভূত দ্রবণটা সেই দ্রবণটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার সঠিক মাত্রায় আমরা পাবো না। অর্থাৎ যদি বলা যায় যে গোধূলি লগ্নে একেবারে সন্ধ্যে, একদম গোধূলি লগ্নে আমরা যদি ইউরিয়াটা স্প্রে করতে পারি তাহলে কিন্তু উল্লেখযোগ্যভাবে আমার ফলন বৃদ্ধি পায়। সকালে দিলে শিশির থাকবে এবং জড়িয়ে ধরবে, তাতে করে পাতার সংক্রমণ পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা। বেশ, এবার মিশনবাবু একটু বলুন না যে সব ফসলেই তো রোগ পোকার আক্রমণ ঘটে থাকে, এই ভাদুই কলাই বা মুগ চাষের ক্ষেত্রে কি ধরনের রোগের আক্রমণ হয় বা কি ধরনের পোকার আক্রমণ হয় এবং হলেই বা তার প্রতিকার কি আছে? আচ্ছা, ডাল শস্যে যেহেতু এই দুটি ডাল বিশেষ করে আমাদের বর্ষাকালে চাষ করা হয় প্রধানত, এবং এই সময় আমাদের বাতাসে আর্দ্রতার হার অনেকটা বেশি থাকে, সেই জন্য হচ্ছে আমাদের কিছু ছত্রাক জাতীয় মানে রোগ দেখা যায়। একটি মানে ভাইরাল রোগ দেখা যায় ভীষণ ক্ষতিকারক। তো ছত্রাক জাতীয় যে রোগগুলো সেটা হচ্ছে পাতায় মানে সাদা গুঁড়ো দেখা যায়, বাদামি গুঁড়ো দেখা যায় এবং পুরো পাতাটাকে আস্তে আস্তে হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, পচে যায়, সেটাকে হচ্ছে আপনার মানে ঝলসার বলি। তো এইগুলো প্রতিরোধ করার জন্য আমাদের কার্বেন্ডাজিম 50% 2.5 গ্রাম প্রতি লিটার জলে, অথবা হেক্সাগোনাজল 5% 1.5 গ্রাম প্রতি লিটার জলে, অথবা প্রোপিকোনাজল 25% 1.5 গ্রাম প্রতি 2 লিটার জলে এগুলো গুলে স্প্রে করা যেতে পারে। ভাইরাল ঘটিত যে রোগটি সবথেকে মানে ক্ষতি করে সেটা হচ্ছে হলদে কুটে রোগ বলি আমরা। হলদে কুটে রোগটা সাদা মাছির দ্বারা মানে যে সমস্ত ওই পোকারা ফসল চুষে খায় তাদের মাধ্যমে এই ভাইরাসটা গাছের মধ্যে ঢুকে যায় গাছ লাগানোর প্রায় 3 সপ্তাহ পর থেকে। তো প্রথমেই যদি কুটে রোগ দেখা দেয় তাহলে হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে সেই গাছগুলো তুলে ফেলে দিতে, কারণ হচ্ছে এই গাছ থেকে আর কোনো রকম ফল বা শুটি তৈরি হয় না। আর দ্বিতীয় আমাদের চেষ্টা করতে হবে যে এই সাদা মাছি যে বাহক পোকা এই ভাইরাসের, তাকে দমন করার চেষ্টা করতে হবে। তো সেটা দমন করার জন্য আমাদের ইমিডাক্লোপিড 1 ml প্রতি 5 লিটার জলে প্রয়োগ করতে পারি, অথবা থায়ামিথোক্সাম 25%, সেটা আমরা প্রয়োগ করতে পারি প্রতি 3 লিটার জলে 1 গ্রাম। আচ্ছা, আর এই যে সাদা যে পাউডারের মতন মিল্ক ডিজিজ যেটা সেটা হলে কি করবেন একটু যদি বলেন না? এর আগে আমি বললাম যে সমস্ত ছত্রাক জাতীয় রোগ পোকার আক্রমণ হয় আমাদের, সেগুলোতে হেক্সাগোনাজল বা কার্বেন্ডাজিম, প্রোপিকোনাজল এইগুলো দিয়ে আমাদের করতে হবে। এইবার আসি পোকার কথা, কি ধরনের রোগ পোকার আক্রমণ বেশি ক্ষতি করে এই মুগ বা ভাদু কলাইয়ের ক্ষেত্রে? লেদা পোকার আক্রমণ খুব বেশি হয়। লেদা পোকা মানে আমরা যেটাকে বলি স্পোডোপ্টেরা লেদা মারাত্মক ক্ষতি করে, কারণ এরা গাছের পুরো অংশটাই প্রায় খেয়ে ফেলে, শুধু কাণ্ড বাদ দিয়ে পুরো অংশটা খেয়ে ফেলে। তো এইগুলো দমন করার জন্য ট্রায়াজোফস নামে একটি ওষুধ আছে, 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আর আরেকটি আছে পাতা মোড়া পোকা, সেটাও কিন্তু লেদা পোকাই, সেটা গাছের নরম যে পাতা সেগুলো খেয়ে ফেলে এবং ফুল যখন হয় সেই ফুলের কুড়ির মধ্যে ঢুকে ফুলগুলো খেয়ে ফেলে, তাহলে হচ্ছে স্বাভাবিকভাবে তার ফলন কমে যায়। এবং এটা যে করে সেটা হচ্ছে পাতা মুড়িয়ে ফেলে, মানে একটা জালের মতো তৈরি করে পাতাটা মুড়িয়ে ফেলে, সেই জন্য হচ্ছে সেই ফসল থেকে কোনো কিন্তু ফলন পাওয়া যায় না। বেশ, আচ্ছা এবারে সুনীতবাবু একটু বলুন, ধরুন এই যে মুগ কলাইয়ের ফলন কেমন হয় বিঘা প্রতি বা? আচ্ছা, এই মুহূর্তে আমাদের একজন বন্ধু ফোনে আছেন, অভিজিৎ বাবু সম্ভবত, তিনি কি জানতে চাইছেন জেনে নিয়ে আগে তারপরে আমরা ফের আলোচনায় আসি। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কি জানতে চাইছেন? আপনারা বলছেন যে ইউরিয়াটা স্প্রে করতে, ওটা ন্যানো ইউরিয়া? হ্যাঁ, আরেকবার বলবেন। আপনারা যে ইউরিয়াটা স্প্রে করতে বলছেন কলাইয়ে, ওটা আমার দানা ইউরিয়া বলছেন না ন্যানো ইউরিয়া বলছেন? বেশ, খুব ভালো প্রশ্ন করেছেন। হ্যাঁ, সুনীতবাবু একটু বলুন তো, ন্যানো ইউরিয়া অর্থাৎ তরল ইউরিয়া না দানা ইউরিয়া কোনটা? আমরা দানা ইউরিয়ার কথা বলছি এখানে। আমরা দানা ইউরিয়া লিটারে 20 গ্রাম প্রতি লিটার জলে। বেশ, এইবারে বলুন কুইন্টাল প্রতি বা বিঘা প্রতি কতটা ফলন দিতে পারে এই ভাদু কলাই বা মুগ কলাই? সাধারণত এই ডাল শস্যগুলোর ফলন একটু সাধারণত কম হয়, বিভিন্ন কারণেই হয়ে থাকে।
তো আমাদের প্রথম কথা হচ্ছে আগে ফলনের আগে জেনে নিতে হবে যে আমরা ফসলটা কখন তুলব। প্রত্যেকটা ফসলের একটা নির্দিষ্ট লক্ষণ দেখা যায় যে ফসলটা কখন আমার সর্বোচ্চ ফলনের দিকে যেতে পারে। তো ডাল শস্যের ক্ষেত্রে মোটামুটি আপনার 80% শুটি যদি পেকে যায় তাহলে আমরা ফসলটা তুলব। সেক্ষেত্রে খারিফ মুগের ক্ষেত্রে আমরা 100 থেকে 120 কেজি প্রতি বিঘে ফলন পেতে পারি। আর বিজ্ঞানসম্মত চাষ যেগুলো আমরা এই এতক্ষণ ধরে আলোচনা করলাম, লাইনে লাগানো, পাতায় স্প্রে করা, উপযুক্ত রোগ পোকা তার সঠিক নির্বাচন, এসবগুলো যদি আমরা চাষি ভাইরা যদি সুন্দরভাবে করতে পারে তাহলে এই ফলনটা 150 থেকে 60 পর্যন্ত যেতে পারে খারিফ মুগের ক্ষেত্রে। ভাদুই কলার ক্ষেত্রেও তাই, ভাদুই কলার ক্ষেত্রে 80% আমার যদি শুটি পেকে যায় সেক্ষেত্রেও আমরা 120 থেকে 140 কেজি বিঘে প্রতি ফলন পেতে পারি। এবং বিজ্ঞানসম্মত চাষকে যদি আমরা চাষি বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারি এবং চাষি বন্ধুরা যেটা সেটি সাদরে গ্রহণ করতে পারেন এবং প্রয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ফলনটা 160 থেকে 100 কেজি আমরা পেতে পারি। বেশ, আচ্ছা মিশনবাবু একটু বলুন, এমন কোনো জাত আছে কি যে ধরুন অনেক সময় চাষি বন্ধুরা বলে যে এই যে মুগ কলাই তুলতে অনেক বেশি লেবার চলে যায়, অর্থাৎ খুঁটি তুলতে হয়, একবার এক চালান তুললো আবার তুলতে হচ্ছে, লেবার খরচা বেশি হয়ে যায়, এমন কোনো জাত আছে কি যে একসাথে শুঁটিগুলো পাকলো এবং সেগুলো তুলে নিল আবার কিছুদিন পরে আবার তুললো, এরকম কোনো ভালো জাতগুলোর কথা বলেছি সেগুলো মানে সবগুলোই প্রায় একসঙ্গে তোলা যায়, কারণ হচ্ছে যে একটা লটে তাদের প্রায় 80% শুঁটি পেকে যায়। এখন যে সমস্ত জাতগুলো বেরোচ্ছে, অনেক রকম জাত বেরিয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে মোটামুটি দুটো লটে আমাদেরকে তুলতে হবে। এবার দুটো লটে তুলতে গেলে আমাদের চাষের একটু খরচাটা বাড়ে ঠিকই, কিন্তু হচ্ছে আমাদের ফসলের যে পরিমাণ মানে প্রোডাকশন যেটা সেটাও কিন্তু বাড়ে। আচ্ছা সুনীতবাবু একটু বলুন না, ধরুন খুব জানতে ইচ্ছা করছে, হয়তো দর্শক বন্ধুরা তাদেরও প্রশ্ন থাকতে পারে এইটার ব্যাপারে, যে ধরুন মুগ কলাই আমরা সবাই চিনি, মুগ ডাল একটা আছে কালো রঙের ছোট ছোট দানা হয় আর একটা আছে সবুজ রঙের। আচ্ছা ভাদুই কলাই আমরা বলছি ভাদ্র মাসে চাষ করা হয় ভাদুই কলাই, তাহলে ভাদুই কলাইটা দেখতে কেমন? দেখতে এটা সাধারণত কালো, এর খোসাটা কালো হয় এবং এর ডাল অনেকেই আমরা ভালোবাসি, ডালে একটু আঠা জাতীয় থাকে এবং এই আঠা জাতীয় জন্য আমাদের প্রক্রিয়াজাতকরণ হিসাবে এটা বহুল প্রচলিত। আমাদের গ্রামগঞ্জে বড়ি একটা গ্রামীণ শিল্পে কিন্তু জোয়ার এনে দেয়, বড়ি আমাদের প্রত্যেকটা দোকানে আমরা প্রায় পাই। বেশ বেশ বেশ। আচ্ছা এবারে মিশনভাবে একটু বলুন যে মুগ কলাই চাষের উৎপাদন বৃদ্ধির জন্য চাষি বন্ধুরা কি কি পদক্ষেপ নেবেন? আচ্ছা আমরা বর্তমানে যেভাবে দেখি চাষি ভাইরা এই মুগ কলাই থেকে শুরু করে, মুগ এবং কলাই বিশেষ করে, যেহেতু এগুলো মোটামুটি 60 থেকে 80 দিনের মধ্যে দুটো ফসলই পেকে যায়, মানে ডিউরেশন খুব কম, সেই জন্য হচ্ছে দুটো প্রধান যে ফসল তার মাঝে যে অল্প সময় থাকে সেই সময়টায় চাষ করতে আমরা অভ্যস্ত। তো এটাকে আমরা ইংরেজিতে ক্যাচ ক্রপ বলি, অথবা এটা মিশ্র সাথী ফসল, মিশ্র ফসল হিসেবে আলাদা করে মানে চাষ করা হয়। মানে এই ফসলগুলোকে প্রধান ফসল হিসেবে সেরকমভাবে মানে গুরুত্ব দিয়ে চাষ করা হয় না। তো প্রথম আমার পয়েন্ট এটাই হবে যে এই ফসলগুলোকে গুরুত্ব দিয়ে যেসব জমিতে জল জমে না সেই সব জমিতে চাষ করার একটু ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমি বলবো যে উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী, এর থেকেও স্বল্পমেয়াদী যদি আমরা বীজ তৈরি করতে পারি, সেই স্বল্পমেয়াদী বীজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত যে সমস্ত বীজ বাজারে পাওয়া যায় সেই বীজগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। একটা পয়েন্ট আমাদের উল্লেখ করতে হবে যে সাধারণত আমরা খারিফ সিজনে এই ডাল দুটো চাষ করি বলে সাধারণত জলসেচের ব্যাপারে আমরা ভাবি না, কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফসলের একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল পয়েন্ট থাকে, যেই পয়েন্টে আমরা যদি সেচ কিংবা মানে ময়েশ্চার না দিতে পারি গাছকে তাহলে কিন্তু তাদের ফলন অনেকটা কমে যায়। সেই জন্য যদি দেখা যায় যে আমাদের বর্ষা ঠিকভাবে হচ্ছে না কিংবা জমিতে রসের অভাব হচ্ছে, সেই জন্য এই দুটো ফসলের ক্ষেত্রে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আমরা দেখি। একটা হচ্ছে ফুল আসার আগে যদি দরকার হয় তাহলে একটা জলসেচ যদি দিতে পারা যায় তাহলে খুব ভালো হয়। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে শুঁটি যখন ডেভেলপ করে, শুঁটিটা যখন বড় হয় তখন যদি জলের অভাব হয় তাহলে কিন্তু জল দিতে পারলে ভালো হয়। আচ্ছা আপনি জলসেচের কথা যখন বলছেন, ধরুন সারিতে বুনে জলসেচ করাটা খুব সুবিধে, কিন্তু যখন ছড়িয়ে বুনছেন সেক্ষেত্রে জলসেচের পদ্ধতিটিকে কি করে করবেন? এখন আমাদের বৈজ্ঞানিকভাবে জলসেচ করার অনেক মানে উপায় এসছে, বিশেষ করে স্প্রিংকলার যে সিস্টেম আমরা বলি, সরকারি মাধ্যমেও স্প্রিংকলার সিস্টেম খুব সহজলভ্যে পাওয়া যায়, কিন্তু সবার পক্ষে স্প্রিংকলার ব্যবহার করা খুব মানে কঠিন ব্যাপার তা নয়, কারণ হচ্ছে এখন পোর্টেবল স্প্রিংকলার হয়ে গেছে। পোর্টেবল স্প্রিংকলার মানে আপনি জমিতে যাবেন, মানে সেচ দিলেন, হয়তো 2 ঘন্টার কাজ হলো, সেচ দিলেন, তারপরে সেই পাইপগুলো নিয়ে
বাড়ি এসে আবার রেখে দিলেন। যেহেতু এগুলো মানে একটা দুটো সেচ দিলে গোটা ফসলটা হচ্ছে উঠে যায়, সেই জন্য এই স্প্রিংকলার সিস্টেমটা কিন্তু আমাদের ভালো কাজ করে, মানে ওই গতানুগতিক যে আমরা সেচ পদ্ধতি ব্যবহার করি তার থেকে। খুব দু এক কথা একেবারে শেষে পর্যায়ে এক কথা কি কোনো বার্তা দিতে চান চাষি বন্ধুদের জন্য? বার্তা দিতে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের অনেক কৃষি পুস্তিকা পাওয়া যায়, যেটা বিজ্ঞানসম্মতভাবে আমাদের এখানে মানে যথেষ্ট তথ্য নির্ভর, সেই সবগুলো কৃষক বন্ধুরা সংগ্রহ করতে পারে। হ্যাঁ, ব্লকে ব্লকে আমাদের যে কৃষি প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণে যখন আমরা অংশগ্রহণ করি বিভিন্ন পুস্তিকা আমরা কৃষি দপ্তরের মাধ্যমে আমরা দিয়ে থাকি। সেইগুলো চাষি ভাইদেরকে বলবো সবাই সংগ্রহ করে সবাই নিজেদের মধ্যে শেয়ার করে নিয়ে একটু জেনে নেবেন কোন চাষটা করতে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা তো শুনলেন কীভাবে মুগ কলাই বা ভাদু কলাই চাষ করতে পারে। আমাদের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আপনারা যদি চাষ করতে পারেন ভাদু কলাই বা মুগ কলাই, তাহলে কিন্তু আশানুরূপ ফল পেতে পারেন। এবার বিস্তারিত জানতে আপনাদের নিকটবর্তী ব্লকের কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করবি। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে নমস্কার, ধন্যবাদ।